নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন ব্যোমকেশ সমগ্রের একটা রহস্য গল্প। গল্পের নাম দুষ্ট চক্র। ডাক্তার সুরেশ রক্ষিত বলিলেন, আপনাকে একবার যেতেই হবে ব্যোমকেশবাবু। রোগীর যেরকম অবস্থা, আপনি গিয়ে আশ্বাস না দিলে বাঁচানো শক্ত হবে। ডাক্তার সুরেশ রক্ষিতের বয়স 40-এর আশেপাশে, একটু রোগা, শুষ্ক গোছের চেহারা। দামি এবং নতুন বিলেতি পোশাক তাহার গায়ে যেন মানায় নাই, কিন্তু ভাবভঙ্গি বেশ চটপটে এবং বুদ্ধিমানের মতো। আজ সকালে তিনি ব্যোমকেশের সঙ্গে দেখা করতে আসিয়াছেন এবং এক বিচিত্র প্রস্তাব করিয়াছেন। বলা বাহুল্য, ব্যোমকেশের রোগী দেখতে যাইবার ইচ্ছা নাই। সে অর্ধনিমীলিত নেত্রে ডাক্তার রক্ষিতের দিকে চাহিয়া বলিল, রোগটা কি? ডাক্তার বলিলেন, প্যারালিসিস, মানে পক্ষাঘাত। প্রায় 3 মাস আগে অ্যাটাক হয়েছিল। প্রথম ধাক্কা সামলে গেছেন, কিন্তু রক্তচাপ খুব বেশি। মাথাটা অবশ্য পরিষ্কার আছে। আমাকে পাঠালেন, আপনি যদি দয়া করে একবার আসেন, মনে ভরসা পেলে হয়তো বেঁচে যেতে পারেন। ব্যোমকেশ বলিল, আপনি চিকিৎসা করছেন? ডাক্তার বলিলেন, আগে হ্যাঁ, আমি তার বাড়ির 1 তলার ভাড়াটে এবং গৃহ চিকিৎসকও। লোকটি মহা ধনী, সুদের কারবার করেন। বিশুপালের নাম হয়তো আপনারা শুনে থাকবেন। ব্যোমকেশ বলিল, কি নাম বললেন? শিশুপাল? ডাক্তার হাসিলেন, বিশুপাল? অবশ্য কেউ কেউ শিশুপালও বলে। কেন বলে জানি না। লোকটি সুদখোর মহাজন বটে, কিন্তু অর্থপিশাচ নয়। বিশেষত গত 3 মাস শয্যাশায়ী থেকে একেবারে অসহায় হয়ে পড়েছেন। ব্যোমকেশ বলিল, কিন্তু আমি কি করতে পারি? আমি তো আর ডাক্তার নই। ডাক্তার কহিলেন, তবে আসল কথা বলি। বিশুপালের এক ঘাতক আছে, নাম অভয় ঘোষাল। ভয়ঙ্কর পাজি লোক। বিপদে পড়ে বিশুপালের কাছে অনেক টাকা ধার নিয়েছিল, এখন আর শোধ দিচ্ছে না। বিশুপাল জোর তাগাদা লাগিয়েছিলেন, তাতেই অভয় ঘোষাল নাকি ভয় দেখিয়েছে, টাকা চাইলে খুন করবে। তারপরেই বিশুপালের স্ট্রোক হয়। সেই থেকে 3 মাস বিছানায় পড়ে আছেন। অবশ্য প্রাণের আশঙ্কা নেই। সাবধানে চিকিৎসা করলে হয়তো আবার চলে ফিরে বেড়াতে পারবেন। কিন্তু আসল কথা তা নয়। ওর প্রাণে ভয় ঢুকেছে, অভয় ঘোষাল ওকে খুন করবেই। যদি টাকা ছেড়েও দেন, তবু খুন করবে। আপনাকে চিকিৎসা করতে হবে না। বিশুপালের ইচ্ছে আপনার কাছে তার হৃদয় ভার লাঘব করেন। আপনি যদি একটু উপদেশ দেন, তাও তার কাজে লাগতে পারে। ব্যোমকেশ একটু বিমনা থাকিয়া বলিল, কেউ যদি শিশুপাল বধের জন্য বদ্ধপরিকর হয়ে থাকে, তাকে ঠেকিয়ে রাখা শিবেরও অসাধ্য। যা হোক, ভদ্রলোক যখন আমার সাঙ্গ লাভের জন্য এত ব্যাকুল হয়েছেন, তখন আমি যাব। ইহলোকেই হোক আর পরলোকেই হোক, মহাজনদের হাতে রাখা ভালো। কি বলো অজিত? আমি বলিলাম, তা তো বটেই। ডাক্তার রক্ষিত উঠিয়া দাঁড়াইলেন, হাসি মুখে বলিলেন, ধন্যবাদ। এই নিন আমাদের ঠিকানা। কখন আসবেন? তিনি একটা কার্ড বাহির করিয়া ব্যোমকেশের হাতে দিলেন। ব্যোমকেশ কার্ডটি দেখিয়া আমার দিকে বাড়াইয়া দিল। দেখিলাম বিশুপালের বাসস্থান বেশি দূরে নয়, আমহার্ট স্ট্রিটের একটা গলির মধ্যে। ব্যোমকেশ বলিল, আজ বিকেলবেলা 5টা নাগাদ যাব। ডাক্তার রক্ষিত বলিলেন, আচ্ছা, আসুন তবে। ডাক্তার প্রস্থান করিলে ব্যোমকেশ হাসিতে হাসিতে বলিল, পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সান্ত্বনা দেবার কাজ আমার এই প্রথম অজিত। গলিটি বিসর্পিল, নানা ভঙ্গিতে আঁকিয়া বাঁকিয়া পার্বত্য নদীর মতো চলিয়াছে। 2 পাশে 3 তলা 4 তলা বাড়ি। গলি যতই সরু হোক, দেখিয়াছি বাড়ি কখনো ছোট হয় না।
আরে বাড়িবার জায়গা না পাইয়া দৈর্ঘ্যে বাড়ে। একটা তেতলা বাড়ির তার পার্শ্বে ডাক্তার সুরেশ রক্ষিতের শিলালিপি দেখিয়া বুঝিলাম এই বিশুপালের বাড়ি। ডাক্তার ওকে জালনা দিয়া আমাদের দেখিতে পাইয়া বাহির হইয়া আসিলেন। বলিলেন, আসুন আসুন। বাড়িটি পুরনো ধরনের। একপাশে সুরঙ্গের মতো সংকীর্ণ বারান্দা ভিতর দিকে চলিয়া গিয়াছে। তাহার একপাশে দ্বার, অন্য পাশে দুটি জানালা। দ্বার দিয়া ডাক্তারখানা দেখা যাইতেছে। তকতকে ঝকঝকে একটা ঘর, কিন্তু রোগীর ভিড় নাই। একজন মধ্যবয়স্ক কম্পাউন্ডার দ্বারের নিকট দাঁড়াইয়া আছে। ডাক্তার রক্ষিত আমাদের ডাক্তারখানায় লইয়া গেলেন না। বলিলেন, সিঁড়ি ভাঙতে হবে, বিশুপাল 3 তলায় থাকেন। ব্যোমকেশ বলিল, বেশ তো। আচ্ছা, আপনি কি এই বাড়িতেই থাকেন নাকি কেবলই ডাক্তারখানা? ডাক্তার বলিলেন, 3টি ঘর আছে, দুটোতে ডাক্তারখানা করেছি, একটাতে থাকি। একলা মানুষ, অসুবিধা হয় না। দোতলাতেও 3টে ঘর। ঘর 3টিতে অফিস বসিয়াছে। টেবিল চেয়ারের অফিস নয়, মারোয়ারিদের মতো গদি পাতিয়া অফিস। অনেকগুলো কেরানি বসিয়া কলম পিষিতেছে। ব্যোমকেশ বলিল, এটা কি? ডাক্তার বলিলেন, বিশুবাবুর গদি, মস্ত কারবার। অনেক রাজা রাজরার টিকি বাধা আছে ওর কাছে। ব্যোমকেশ আর কিছু বলিল না। আমি মনে মনে ভাবিলাম, বিশুপাল শুধুই শিশুপালই নয়, জরাসন্ধও বটে। তেতলার সিঁড়ির মাথায় একটা গূর্খা রণসাজে সজ্জিত হইয়া বন্দুক হস্তে টুলের ওপর বসিয়া আছে। পদশব্দ শুনিয়া উঠিয়া দাঁড়াইল এবং আমাদের পানে তীর্যক নেত্রপাত করিল। ডাক্তার বলিলেন, ঠিক হ্যাঁ। তখন গূর্খা স্যালুট করিয়া সরিয়া দাঁড়াইল। বারান্দা দিয়া কয়েক পা যাইবার পরে একটা বন্ধ দ্বার। ডাক্তার দ্বারে টোকা দিলেন। ভিতর হইতে নারী কণ্ঠে প্রশ্ন আসিল, কে? ডাক্তার বলিলেন, আমি ডাক্তার রক্ষিত, দোর খুলুন। দরজাটা একটু ফাঁক হইল। একটি প্রৌঢ় সধবা মহিলার শীর্ণ মুখ ও আতঙ্ক ভরা চক্ষু দেখিতে পাইলাম। তিনি একে একে আমাদের 3 জনের মুখ দেখিয়া বোধহয় আশ্বস্ত হইলেন। দ্বার পুরোপুরি খুলিয়া গেল। আমরা একটি ছায়াছন্ন ঘরে প্রবেশ করিলাম। পুরুষ কণ্ঠে শব্দ হইল, আলোটা জেলে দাও গিন্নি। মহিলাটি সুইচ টিপিয়া আলো জ্বালিয়া দিলেন। তারপর মাথায় আঁচল টানিয়া পাশের ঘরে চলিয়া গেলেন। এইবার ঘরটি স্পষ্টভাবে দেখিলাম। মধ্যমাকৃতি ঘর, মাঝখানে একটি খাট। খাটের ওপর প্রেতাকৃতি একটা মানুষ গায়ে বালাপোষ জড়াইয়া শুইয়া আছে। খাটের পাশে একটা ছোট টেবিলের ওপর ওষুধের শিশি, জলের গ্লাস প্রভৃতি রাখা আছে। ঘরে অন্যান্য আসবাব যাহা আছে তাহা দেখিয়া নার্সিংহোমে রোগীর কক্ষ স্মরণ হইয়া যায়। প্রেতাকৃতি লোকটি অবশ্য বিশুপাল। জীর্ণ গলিত মুখে নিষ্প্রভ দুটি চক্ষু পেলিয়া তিনি আমাদের পানে চাহিয়া আছেন। মাথার চুল পাশুটে সাদা। সম্মুখের দাঁতের অভাবে অধরষ্ঠ অন্তর্প্রবিষ্ট হইয়াছে। বয়স 50 কিংবা 60-70 পর্যন্ত হইতে পারে। তিনি স্খলিত স্বরে বলিলেন, ব্যোমকেশবাবু এসেছেন? আমার কি সৌভাগ্য, আসতে আজ্ঞা হোক। আমরা খাটের কাছে গিয়া দাঁড়াইলাম। বিশুপাল কম্পিত হস্ত জড়ো করিয়া বলিলেন, আপনাদের বড় কষ্ট দিয়েছি। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু দেখছেন তো আমার অবস্থা। ডাক্তার বলিলেন, আপনি বেশি কথা বলবেন না। বিশুপাল কাতর কণ্ঠে বলিলেন, বেশি কথা না বললে চলবে কি করে ডাক্তার? ব্যোমকেশবাবুকে সব কথা বলতে হবে না? ডাক্তার বলিলেন, তবে যা বলবেন চটপট বলে নিন। বলেই ডাক্তার টেবিল হইতে একটা শিশি লইয়া খানিকটা তরল ঔষধ গেলাসে ঢালিলেন। তাহাতে একটু জল মিশাইয়া বিশুপালের দিকে বাড়াইয়া দিলেন। বলিলেন, এই নিন, এটা আগে খেয়ে ফেলুন।
বিশুপাল রুগ্ন বিরক্তিভরা মুখে ঔষধ গলধকরণ করিলেন। অতঃপর অপেক্ষাকৃত সহজ স্বরে তিনি বলিলেন, ডাক্তার, এদের বসবার চেয়ার দাও। ডাক্তার দুটি চেয়ার খাটের পাশে টানিয়া আনিলেন। আমরা বসিলাম। বিশুপাল ব্যোমকেশের পানে চাহিয়া বলিতে আরম্ভ করিলেন, বেশি কথা বলবো না, ডাক্তার রাগ করবে, শর্টে বলছি। আমার তেজারতি কারবার আছে, নিশ্চয়ই শুনেছেন। প্রায় 25 বছরের কারবার, 20 লক্ষ টাকা খাটছে। অনেক বড় বড় খাতক আছে। আমি কখনো জামিন জামানত না রেখে টাকা ধার দিই না, কিন্তু বছর 2 আগে আমার দুর্বুদ্ধি হয়েছিল, তার ফল এখন ভুগছি। বিনা জামিনে 30,000 টাকা ধার দিয়েছিলাম। অভয় ঘোষালকে আপনি চেনেন না, আমি তার বাপকে চিনতাম। মহাশয় ব্যক্তি ছিলেন অধর ঘোষাল, অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। আমার সঙ্গে তার কিছু কাজ কারবারও হয়েছিল, তাই তাকে চিনতাম। সত্যিকার সজ্জন। বছর 10 আগে অধর ঘোষাল মারা গেলেন। তার একমাত্র ছেলে অভয় ঘোষাল বিপুল সম্পত্তির মালিক হয়ে বসল। অভয়কে আমি তখনও দেখিনি। বাপ মারা যাবার পর তার সম্বন্ধে 2-1টা গল্পগুজব কানে আসতো। ভাবতাম পৈতৃক সম্পত্তি হাতে পেলে সব ছেলেই গোড়ায় একটু উশৃঙ্খলতা করে, কালে শুধরে যাবে। এমন তো কতই দেখা যায়। আজ থেকে বছর 2 আগের ব্যাপার। অভয় ঘোষালের কথা প্রায় ভুলেই গিয়েছি। হঠাৎ একদিন সে এসে উপস্থিত। তাকে দেখে, তার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। কার্তিকের মতো চেহারা, মুখে মধু ঝরে পড়ছে। নিজের পরিচয় দিয়ে বলল, তার বাবা আমার বন্ধু ছিলেন, তাই সে বিপদে পড়ে আগে আমার কাছেই এসেছে। বড় বিপদ তার। শত্রুরা তাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছে। কোনো মতে জামিন পেয়ে সে আমার কাছে ছুটে এসেছে। মামলা চালাবার জন্যে 30,000 টাকা চাই। বললে বিশ্বাস করবেন না, আমি বিশুপাল বিনা জামানতে শুধু হ্যান্ড নোট লিখিয়ে নিয়ে তাকে 30,000 টাকা দিয়ে দিলাম। ছোড়া আমাকে গুম করেছিল, মন্ত্রমুগ্ধ করেছিল। যথাসময়ে আদালতে খুনের মামলা আরম্ভ হলো। খবরের কাগজে বয়ান বেরোতে লাগলো। সে এক মহাভারত। এমন দুষ্কর্ম নেই যা অভয় ঘোষাল করেনি। পৈতৃক বিষয় সম্পত্তি প্রায় সব উড়িয়ে দিয়েছে। কত মেয়ের সর্বনাশ করেছে তার কোনো হিসাব নেই। একটা বিবাহিতা যুবতীকে ফুসলে নিয়ে এসেছিল, তারপর বছরখানেক পরে তাকে বিষ খাইয়ে খুন করেছে। তাতেই মোকদ্দমা। আমি একদিন এজলাসে দেখতে গিয়েছিলাম। কাঠগোড়ায় অভয় ঘোষাল বসে আছে, যেন কোন ঠাসা বন বিড়াল, দেখলেই ভয় করে। ও বাবা, এ কাকে টাকা ধার দিয়েছি! কিন্তু মোকদ্দমা টিকল না। আইনের ফাঁকিতে অভয় ঘোষাল রেহাই পেয়ে গেল। এক্কেবারে বেকসুর খালাস। তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ হলো না। তারপর আরও বছরখানেক কেটে গেল। আমি অভয় ঘোষালের ওপরে নজর রেখেছিলাম। খবর পেলাম সে তার বসত বাড়ি বিক্রি করবার চেষ্টা করছে। এইটে তার শেষ স্থাবর সম্পত্তি। এইটে যদি সে বিক্রি করে দেয়, তাহলে তো তাকে ধরবার আর কিছুই থাকবে না। আমার টাকাটা শেষ অবধি মারা যাবে। টাকার তাগাদা করতে আরম্ভ করলাম আমি। প্রথমে অফিস থেকে চিঠি দিলাম, কোনো জবাব নেই। বার 3 চিঠি দিয়েও যখন সাড়া পেলাম না, তখন আমি নিজেই একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম। আমরা মহাজনেরা দরকার হলে বেশ আঁতে ঘা দিয়ে কথা বলতে পারি। ভাবলাম মামলা রুজু করার আগে তাকে কথা শুনিয়ে আসি, তাতে যদি কিছু কাজ হয়। সে আজ 3 মাস আগেকার কথা। একটা গুর্খাকে সঙ্গে নিয়ে গেলাম তার বাড়িতে। সামনের ঘরে একটা চেয়ারে অভয় ঘোষাল একলা বসেছিল। আমাকে দেখে সে চেয়ার থেকে উঠল না, কথাও কইল না, কেবল আমার মুখের পানে চেয়ে রইল। কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি। গালাগালি দেওয়ার জন্য গিয়েছিলাম। তার উপর আমার প্রচণ্ড রাগ হয়ে গেল। আমি প্রায় আধ ঘন্টা ধরে তার 14 পুরুষের শ্রাদ্ধ করলাম।
তারপর হঠাৎ নজর পড়ল তার চোখের ওপর। ওরে বাবা, সে কি ভয়ঙ্কর চোখ! লোকটা কথা কইছে না, কিন্তু তার চোখ দেখে বোঝা যায় যে সে আমাকে খুন করবে। যে লোক একবার খুন করে বেঁচে গেছে তার তো আশকারা বেড়ে গেছে। ভয়ে আমার আত্মারাম শুকিয়ে গেল। আর সেখানে দাঁড়ালাম না, ঊর্ধ্বশ্বাসে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে সর্বাঙ্গে কাঁপুনি ধরল আমার, কিছুতেই কাঁপুনি থামে না। তখন ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার এসে কোনো মতে ওষুধ দিয়ে কাঁপুনি থামালো। তখনকার মতো সামলে গেলাম বটেই, কিন্তু শেষ রাত্রের দিকে আবার কাঁপুনি শুরু হলো। তখন বড় ডাক্তার ডাকানো হলো। তিনি এসে দেখলেন স্ট্রোক হয়েছে, দুটো পা অসাড় হয়ে গেছে। তারপর থেকে বিছানায় পড়ে আছি আমি, কিন্তু প্রাণে শান্তি নেই। ডাক্তারেরা ভরসা দিয়েছেন এ রোগে মরব না, তবু মৃত্যু ভয় যাচ্ছে না আমার। অভয় ঘোষাল আমাকে ছাড়বে না। আমি বাড়ি থেকে বেরোই না, দোরের সামনে গুর্খা বসিয়েছি, তবুও ভরসা পাচ্ছি না। এখন বলুন ব্যোমকেশবাবু, আমার কি উপায় হবে? বিবরণ শেষ করিয়া বিশুপাল অর্ধমৃত অবস্থায় বিছানায় পড়িয়া রহিলেন। ডাক্তার একবার তাহার কবজি টিপিয়া নাড়ি দেখিলেন, কিন্তু ওষুধ দেবার প্রয়োজন বোধ করিলেন না। ব্যোমকেশ গভীর ভ্রুকুটি করিয়া নতমুখে বসিয়া রহিল। এই সময় বিশুপালের স্ত্রী ঘরে প্রবেশ করিলেন। মাথায় আধ ঘোমটা, দুই হাতে দু পেয়ালা চা। আমরা উঠিয়া দাঁড়াইলাম। তিনি আমাদের হাতে চায়ের পেয়ালা দিয়ে স্বামীর প্রতি ব্যগ্র উৎকণ্ঠায় দৃষ্টি হানিয়া প্রস্থান করিলেন। নীরব প্রকৃতির মহিলা, কথাবার্তা বলেন না। আমরা আবার বসিলাম। দেখিলাম বিশুপাল সপ্রশ্ন নেত্রে ব্যোমকেশের মুখের পানে চাহিয়া আছেন। ব্যোমকেশ চায়ের পেয়ালায় ক্ষুদ্র একটা চুমুক দিয়া বলিল, আপনি যথাসাধ্য সাবধান হয়েছেন, আর কি করবার আছে? আচ্ছা, খাবারের ব্যবস্থা কিরকম? বিশুপাল বলিলেন, একটা বামুন ছিল, তাকে বিদায় করে দিয়েছি। গিন্নি রান্না বান্না করেন, বাজার থেকে কোনো খাবার আসে না। ব্যোমকেশ প্রশ্ন করিল, চাকর বাকর? উত্তরে বিশুপাল বলিল, একটা ঝি আর একটা চাকর ছিল, তাদের তাড়িয়েছি, সিঁড়ির মুখে গুর্খা বসিয়েছি। আর কি করব বলুন? ব্যোমকেশ আবার প্রশ্ন করিল, ব্যবসার কাজকর্ম চলছে কি করে? বিশুপাল বলিল, সেরেস্তাদার কাজ চালায়, নেহাত দরকার হলে ওপরে এসে আমাকে জিজ্ঞাসা করে যায়, কিন্তু তাকেও ঘরে ঢুকতে দিই না, দোরের কাছে দাঁড়িয়ে কথা বলে যায়। বাইরের লোক বলতে ঘরে আসে কেবল ডাক্তার। চায়ের পেয়ালা নিঃশেষ করিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। হাসিয়া বলিল, যা যা করার দরকার সবই আপনি করেছেন, আর কি করা যেতে পারে ভেবেই পাচ্ছি না। কিন্তু সত্যি কি অভয় ঘোষাল আপনাকে খুন করতে চায়? বিশুপাল উত্তেজিতভাবে উঠিয়া বসিবার চেষ্টা করিয়া আবার শুইয়া পড়িলেন। ব্যাকুল স্বরে বলিলেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, আমার অন্তরাত্মা বুঝেছে ও আমাকে খুন করতে চায়, নইলে এত ভয় পাবো কেন বলুন? কলকাতা শহর তো মগের মুল্লুক নয়। ব্যোমকেশ বলিল, তা বটে, কিন্তু এভাবে কতদিন চলবে? বিশুপাল বলিলেন, সেই তো ভাবনা, এভাবে কতদিন চলবে? তাই তো আপনার শরণ নিয়েছি ব্যোমকেশবাবু, আপনি একটা ব্যবস্থা করুন। ব্যোমকেশ বলিল, আচ্ছা, ভেবে দেখব, যদি কিছু মনে আসে আপনাকে জানাবো। আচ্ছা, চলি তাহলে। বিশুপাল বলিলেন, ডাক্তার? ডাক্তার রক্ষিত অমনি পকেট হইতে একটা 100 টাকার নোট বাহির করিয়া ব্যোমকেশের সম্মুখে ধরিলেন। ব্যোমকেশ সবিস্ময়ে ভ্রু তুলিয়া বলিল, এটা কি? বিশুপাল বিছানা হইতে বলিলেন, আপনার মর্যাদা, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় নষ্ট করেছি আপনার। ব্যোমকেশ বলিল, কিন্তু এরকম তো কথা ছিল না।
বিশুপাল বলিল, তা হোক, আপনাকে নিতেই হবে। অনিচ্ছা ভরে ব্যোমকেশ টাকা লইল। তারপর ডাক্তার আমাদের নিচে লইয়া চলিলেন। সিঁড়ির মুখে গুর্খা আমাদের স্যালুট করিল। সিঁড়ি দিয়া নামিতে নামিতে ব্যোমকেশ বলিল, এই লোকটা সারাক্ষণ পাহারা দেয়? ডাক্তার বলিলেন, না, ওরা দুজন আছে, পুরনো লোক, আগে দোতলায় পাহারা দিত। একজন বেলা 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত থাকে, দ্বিতীয় ব্যক্তি রাত্রি 10টা থেকে বেলা 8টা পর্যন্ত পাহারা দেয়। ব্যোমকেশ বলিল, সকালে 2 ঘন্টা এবং রাত্রে 2 ঘন্টা পাহারা থাকে না? ডাক্তার বলিলেন, না, অবশ্য সে সময় আমি থাকি। দ্বিতলে নামিয়া দেখিলাম দপ্তর বন্ধ হইয়া গিয়াছে। কেরানিরা দ্বারে তালা লাগাইয়া বাড়ি গিয়াছে। নিচের তলায় নামিয়া ব্যোমকেশ বলিল, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই ডাক্তারবাবু। উত্তরে ডাক্তার বলিল, বেশ তো, আসুন না আমার ডিসপেন্সারিতে। আমরা সামনের ঘরে প্রবেশ করিলাম। এটি রোগীদের ওয়েটিং রুম। নতুন টেবিল, চেয়ার, বেঞ্চি ইত্যাদিতে সাজানো গোছানো। কম্পাউন্ডার পাশের দিকের একটা বেঞ্চিতে 1 হাঁটু তুলিয়া বসিয়া ঢুলিতেছে। আমাদের দেখিয়া পাশের ঘরে উঠিয়া গেল। ব্যোমকেশ ঘরের চারিদিকে দৃষ্টি ফিরাইয়া বলিল, খাসা ডাক্তারখানা সাজিয়েছেন আপনি। ডাক্তার শুষ্ক স্বরে বলিলেন, সাজিয়ে রাখতে হয়, জানেন তো, ভেক না হলে ভিক মেলে না। ব্যোমকেশ প্রশ্ন করিল, কতদিনের প্র্যাকটিস আপনার? উত্তরে ডাক্তার বলিল, এখানে বছর 3 আছি, তার আগে মফস্বলে ছিলাম। ব্যোমকেশ বলিল, ভালোই চলছে মনে হয়, তাই না? ডাক্তার বলিল, মন্দ নয়, চলছে টুকটাক। 2-4টে বাঁধা ঘর আছে। সম্প্রতি পশার কিছু বেড়েছে। বিশুবাবুকে যদি সারিয়ে তুলতে পারি। ব্যোমকেশ ঘাড় নাড়িল, বলল, হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, বিশুপালের এই যে মৃত্যু ভয়, এটা কি ওনার মনের রোগ, না সত্যি ভয়ের কারণ আছে? ডাক্তার একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, ভয়ের কারণ আছে। অবশ্য যাদের অনেক টাকা আছে তাদের মৃত্যু ভয় একটু বেশি হয়, কিন্তু বিশুপালের ভয় অমূলক নয়। অভয় ঘোষাল একটা সত্যিকার খুনি। আমি শুনেছি ও গোটা 3 খুন করেছে। এমনকি ও নিজের বাপকে বিষ খাইয়েছিল কিনা সে বিষয়েও সন্দেহ আছে। ব্যোমকেশ বলিল, তাই নাকি? ভারী গুণধর ছেলে তো। এখন মনে পড়ছে, বছর 2 আগে ওর মামলার বয়ান খবরের কাগজে বেরিয়েছিল। ওর ঠিকানা আপনি জানেন নাকি? ডাক্তার বলিলেন, হ্যাঁ জানি তো, এই তো কাছেই, বড় জোর মাইলখানেক। যদি দেখা করতে চান তবে ঠিকানাটা দিচ্ছি। 1 টুকরো কাগজে ঠিকানা লিখিয়া ডাক্তার ব্যোমকেশকে দিলেন। সে সেটি মুড়িয়া পকেটে রাখিতে রাখিতে বলিল, আর একটা কথা, বিশুবাবুর স্ত্রীর কি কোনো রোগ আছে? ডাক্তার বলিলেন, হ্যাঁ, স্নায়ু রোগ। স্নায়বিক প্রকৃতির মহিলা, তার ওপর ছেলেপুলে হয়নি। ব্যোমকেশ বলিল, ও আচ্ছা, বুঝেছি। আচ্ছা, আমরা এখন চললাম। বিশুবাবু 100 টাকা দিয়ে আমাকে দায়ে ফেলেছেন, ওর সমস্যাটা ভেবে দেখব। বাহিরে তখন রাস্তার আলো জ্বলিয়াছে। ব্যোমকেশ হাত ঘড়ি দেখিয়া বলিল, 6:30। চলো, খুনি আসামি দর্শন করে যাওয়া যাক। বিশুপাল যখন টাকা দিয়েছেন তখন কিছু তো করা দরকার। মোড়ের মাথায় একটা রিক্সা পাওয়া গেল। তাহাতে চড়িয়া আমরা উত্তর দিকে চলিলাম। লক্ষ্য করিয়াছি আমহার্স্ট স্ট্রিটে লোক চলাচল অপেক্ষাকৃত কম। আশেপাশে সামনে পেছনে যখন জোয়ারের সমুদ্রের মতো জনস্রোত ছুটিয়াছে, তখনও আমহার্স্ট স্ট্রিটে লোক চলাচল অপেক্ষাকৃত কম। আমহার্স্ট স্ট্রিট সমুদ্রের অন্তরাল সংকীর্ণ খালের মতো নিস্তরঙ্গ পড়িয়া আছে। রাস্তার উত্তর প্রান্তে আসিয়া একটা নম্বরের সামনে রিক্সা থামিল। আমরা নামিলাম। ব্যোমকেশ নম্বর মিলাইয়া বলিল,
এই বাড়িটাই। বাড়িটি ঠিক ফুটপাতের ধারে নয়, মাঝখানে একটু খোলা জমি আছে। তাহাতে কাঠালি চাপার ঝাড় বাড়িটিকে রাস্তা হইতে আড়াল করিয়া রাখিয়াছে। দ্বিতল বাড়ির ওপরতলা অন্ধকার, নিচের একটা জালনা দিয়া পত্রান্তরাল ভেদ করিয়া ঝিকিমিকি আলো আসিতেছে। আমরা ছোট ফটক দিয়া ভেতরে প্রবেশ করিলাম। সামনের ঘর টেবিল চেয়ার দিয়া সাজানো, যেন অফিস ঘর। একটা লোক চেয়ারে বসিয়া অলসভাবে পেন্সিল দিয়া কাগজের ওপরে হিজিবিজি কাটিতেছে। আমরা দ্বারের কাছে আসিলে সে চোখ তুলিয়া চাহিল। সুপুরুষ বটে, বয়স আন্দাজ 35, টকটকে রং, কোকড়া চুলের মাঝখানে সিথি, নাক চোখ যেন তুলি দিয়ে আঁকা। আমিও বিশুপালের মতো মুগ্ধ হইয়া গেলাম। ব্যোমকেশ দ্বারের নিকট হইতে বলিল, আসতে পারি? আমার নাম ব্যোমকেশ বক্সী, ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। অভয় ঘোষালের চোখের দৃষ্টি সতর্ক। তারপর সে অধর প্রান্তে একটা মুকুলিত হাসি ফুটাইয়া বলিল, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, কি সৌভাগ্য! আসুন আসুন। আমরা গিয়া অভয় ঘোষালের মুখোমুখি বসিলাম। সে পেন্সিল নামাইয়া রাখিয়া বলিল, কি ব্যাপার বলুন দেখি? সম্প্রতি কোনো কুকার্য করেছি বলে তো মনে পড়ছে না। ব্যোমকেশ হাসিল, না না, আপনাকে দেখতে এলাম। অভয় ঘোষাল বলিল, ধন্যবাদ। আমি তাহলে একটি দর্শনীয় জীব বলুন। আপনি নিজের ইচ্ছায় এসেছেন না কেউ পাঠিয়েছে? ব্যোমকেশ বলিল, পাঠায়নি কেউ, কিন্তু মহাজন বিশুপাল তার দুঃখের কথা আমাকে শোনালেন, তাই ভাবলাম আপনাকে দর্শন করে যাই একটু। অভয় বলিল, ও শিশুপাল? অভয় ঘোষাল ক্ষণিক থামিয়া বলিল, আপনাকে কেউ পাঠিয়েছে বুঝেছিলাম, কিন্তু শিশুপালের কথা মনে আসেনি। ব্যোমকেশ বলিল, জানেন বোধহয় বিশুপালের পক্ষাঘাত হয়েছে। অভয় বিস্ময় প্রকাশ করিয়া বলিল, তাই নাকি? জানতাম না। মাস 3 আগে শিশুপাল আমার বাড়িতে এসেছিল, আমাকে 14 পুরুষান্ত করে গেল। ভগবান আছেন। তাহার মুখে বা কণ্ঠস্বরে কোনো উষ্মা প্রকাশ পাইল না। পেন্সিলটা তুলিয়া লইয়া সে আবার কাগজে হিজিবিজি কাটিতে লাগিল। ব্যোমকেশ বলিল, এখান থেকে ফিরে গিয়েই তার স্ট্রোক হয়েছিল। সেই থেকে তিনি নিজের বাড়ির মধ্যেই আবদ্ধ হয়ে আছেন। অবশ্য পক্ষাঘাতই তার বাড়িতে আবদ্ধ থাকার একমাত্র কারণ নয়। আপনার ভয়ে তিনি বাড়ি থেকে বের হন না। অভয় বলিল, আমার ভয়ে? বলেন কি? আমি খাতক, সে মহাজন, আমারই তো তার ভয় লুকিয়ে থাকার কথা। অভয় ঘোষাল ভুরু তুলিয়া পরম বিস্ময় ভরে কথাগুলি বলিল, কিন্তু তাহার অধর প্রান্তে হাসি লাগিয়া রহিল। ব্যোমকেশ বলিল, তার ভয় হচ্ছে আপনি তাকে খুন করবেন। অভয় বলিল, এই দেখুন, যত দোষ নন্দঘোষ, আমি একটিবার খুনের মামলায় ফেঁসে গিয়েছিলাম। অমনি সবাই ভেবে নিলে আমি খুনি আসামি। আমি যে বেকসুর খালাস পেয়েছি সেটা কেউ ভাবলই না। অভয় ঘোষাল একটু থামিয়া অপেক্ষাকৃত মন্থর কণ্ঠে বলিল, তবে একটা কথা সত্যি, আমার কোষ্ঠীর ফল। যারা আমার শত্রুতা করে তারা বেশি দিন বাঁচে না। ব্যোমকেশকে উঠতে দেখে অভয় ঘোষাল বলিল, আরে উঠছেন নাকি? ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ, আপনাকে দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এবার যাওয়া যাক। তবে একটা কথা বলে যাই, বিশুপালের যদি অপঘাতে মৃত্যু হয় আমি খুব দুঃখিত হব, এবং আপনিও শেষ পর্যন্ত দুঃখিত হবেন। অভয় ঘোষালের মুখে হঠাৎ পরিবর্তন হইল। মুখের হাসি মুছিয়া গিয়া চোখে একটা হিংস্রতা ফুটিয়া উঠিল। সে নির্নিমেষ সর্পচক্ষু মেলিয়া ব্যোমকেশের পানে চাহিয়া রহিল। আমার বুকের একটা স্পন্দন থামিয়া গিয়া আবার সবেগে চলিতে আরম্ভ করিল। এই বিশুপালকে ভয়ে দিশেহারা করিয়াছিল,
চোখের দৃষ্টিতে মৃত্যুর শপথ এত স্পষ্টভাবে কাহারও চোখে দেখি নাই। ব্যোমকেশ তাহার প্রতি একটা অবজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, চলো অজিত। ফুটপাতে পৌঁছাইয়া দেখিলাম রাস্তায় পরপারে একটা ট্যাক্সি দাঁড়াইয়া আছে। ড্রাইভারকে ডাকিবার জন্য হাত তুলিয়াছি, ট্যাক্সিটা চলিতে আরম্ভ করিল। দ্রুত বেগ সংগ্রহ করিয়া অদৃশ্য হইয়া গেল। আমি ব্যোমকেশের পানে চাহিলাম। সে বিলীয়মান ট্যাক্সির দিকে চাহিয়া থাকিয়া বলিল, ভেতরে কেউ ছিল? বলিলাম, দেখিনি তো। ড্রাইভারটা কিন্তু আমাদের দিকেই তাকিয়েছিল, তাই ভেবেছিলাম খালি ট্যাক্সি, হয়তো পেছনের সিটে কেউ ছিল। ব্যোমকেশ বলিল, বলিয়া ব্যোমকেশ চলিতে আরম্ভ করিল। কেউ বোধহয় আমাদের পিছু নিয়েছিল। কে পিছু নিতে পারে? ডাক্তার রক্ষিত ছাড়া তো আর কেউ জানে না যে আমরা এখানে এসেছি। কিন্তু কেন, কি উদ্দেশ্যে? ব্যোমকেশের প্রশ্নে আমি বলিলাম, তা জানি না, অবশ্য সমাপতনও হতে পারে। কোনো কারণে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়েছিল, তারপর চলে গেল। রাত্রি 7:30। আমরা পদব্রজে বাসার দিকে চলিলাম। মনে কিন্তু একটা সন্দেহ লাগিয়া রহিল। পরদিন সকালে খবরের কাগজ খুলিয়া বলিয়া উঠিলাম, ওহে! ব্যোমকেশ চকিতে আমার দিকে ঘাড় ফিরাইয়া বলিল, কি, বিশুপাল খুন হয়েছে? বলিলাম, না, বিশুপাল নয়, অভয় ঘোষাল। ব্যোমকেশ কিছুক্ষণ বোকার মতো আমার মুখের পানে চাহিয়া রহিল। তারপর কাগজখানা আমার হাত হইতে কাড়িয়া লইয়া পড়িতে আরম্ভ করিল। সংবাদপত্রের বিবরণ অতি সংক্ষিপ্ত। গত রাত্রে আমহা স্ট্রিট নিবাসী অভয় ঘোষাল নামক এক ধনী ব্যক্তি ঘুমন্ত অবস্থায় খুন হইয়াছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়াছে। কে খুন করিয়াছে তাহা এখনো জানা যায় নাই। 2 বছর পূর্বে অভয় ঘোষাল খুনের অভিযোগে আসামি হইয়া বেকসুর খালাস হইয়াছিল। মনটা অন্য প্রকার সম্ভাবনার জন্য প্রস্তুত ছিল, তাই অনেকক্ষণ বিমূঢ় রহিলাম। কাল রাত্রি 7:30 পর্যন্ত আমরা তাহাকে দেখিয়াছি। সে হাসি মুখে পরম স্বাচ্ছন্দ্যভাবে ব্যোমকেশের সহিত প্রচ্ছন্ন বাকযুদ্ধ করিয়াছে। তারপর কি হইল? সে ব্যঙ্গ ভরে বলিয়াছিল, তাহার অনেক বন্ধু আছে। ট্যাক্সিতে তবে কি তাহার বন্ধু ওত পাতিয়া বসিয়াছিল? আমরা চলিয়া যাইবার পর ফিরিয়া আসিয়া তাহাকে খুন করিয়াছে? কিংবা ট্যাক্সির লোকটি ডাক্তার রক্ষিত? কিন্তু ডাক্তার রক্ষিত তাহাকে খুন করতে যাইবে কেন? বেশি জল্পনা কল্পনা করিবার আগেই দারোগা রমাপতিবাবু উপস্থিত হইলেন। রমাপতিবাবুর সহিত কর্ম সম্পর্কে আমাদের ঘনিষ্ঠতা না থাকিলেও অল্প পরিচয় ছিল। কাজের লোক বলিয়া পুলিশ বিভাগে তাহার সুনাম আছে। আমাদেরই সমবয়স্ক ব্যক্তি, মজবুত চেহারা, অমায়িক বাচনভঙ্গি, চোখের দৃষ্টি মর্মভেদী। ব্যোমকেশ সমাদর করিয়া তাহাকে বসাইল। বলিল, কাগজে দেখলাম আপনার এলাকায় অভয় ঘোষাল খুন হয়েছে। রমাপতিবাবু চক্ষু কুঞ্চিত করিয়া বলিলেন, আপনি অভয় ঘোষালকে চিনতেন? ব্যোমকেশ বলিল, চিনতাম না, কাল সন্ধেবেলায় পরিচয় হয়েছিল। আমরা তার বাড়ি গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। রমাপতিবাবু বললেন, তাই নাকি? দেখা করতে গিয়েছিলেন কেন? ব্যোমকেশ সহাস্যে মাথা নাড়িয়া বলিল, আগে আপনি খবর বলুন, তারপর আমি বলছি। রমাপতিবাবু ক্ষণিক ইতস্তত করিয়া বলিলেন, আচ্ছা, আমি আগে বলছি। অভয় ঘোষালের ওপর অনেক দিন থেকে পুলিশের নজর ছিল। লোকটা ভদ্রতার মুখোশ পরে বেড়াত, কিন্তু এত বড় শয়তান খুব কম দেখা যায়। কত ভদ্র ঘরের মেয়ের সর্বনাশ করেছে তার ঠিক ঠিকানা নেই। নিজের একটা স্ত্রী ছিল, হঠাৎ তার অপঘাতে মৃত্যু হয়। তারপর এক ভদ্রলোকের স্ত্রী নিয়ে উধাও হয়েছিল। ভদ্রলোক স্ত্রীকে ডিভোর্স করেন। তখন স্ত্রীলোকটি বোধ হয় অভয়কে বিয়ে করার জন্য বায়না করেছিল।
অভয় তাকে বিষ খাইয়ে মারে। অভয় ঘোষালকে পুলিশ অ্যারেস্ট করলো, মামলা কোর্টে উঠল, কিন্তু মামলা টিকল না। অভয়ের অপরাধ পাকাপাকি প্রমাণ হলো না। 302 ধারায় মামলা হয় এসপার নয় ওসপার। অভয় ঘোষাল ছাড়া পেয়ে গেল। এই হলো অভয় ঘোষালের ইতিহাস। কলকাতা শহরেই 10 জন লোক আছে যারা তাকে খুন করতে পারলে খুশি হয়। কাল রাত্রে আন্দাজ 12টার সময় অভয়ের বাড়ির চাকরানি থানায় এসে খবর দেয় অভয় খুন হয়েছে। আমি তখন থানায় ছিলাম না। খবর পেয়ে তদন্ত করতে গেলাম। অভয় ঘোষালের আর্থিক অবস্থা এখন পড়ে গেছে। বাড়িতে একলাই থাকে, কেবল একটা কম বয়সী চাকরানি দেখাশোনা করে। এই চাকরানিটাই থানায় খবর দিতে এসেছিল। গিয়ে দেখলাম অভয় দোতলার ঘরে বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। তার পিঠের বাঁ দিকে গুণছুঁচের মতো একটা শলা বিঁধে আছে। চাকরানিকে সওয়াল জবাব করে জানা গেল যে অভয় রাত্রি 9টার সময় খাওয়া দাওয়া করে শুতে চলে গিয়েছিল। চাকরানি বাড়ির কাজকর্ম সেরে নিজে খেয়ে দৌড় জানালা বন্ধ করে অভয়ের ঘরে গিয়ে দেখল ইতিমধ্যে কেউ এসে অভয়কে খুন করে রেখে গেছে। আমরা চাকরানিটিকে আটক করে রেখেছি, কিন্তু সে বোধহয় খুন করেনি। কে খুন করেছে তাও জানা যাচ্ছে না। অভয়ের সঙ্গে যাদের শত্রুতা ছিল, মামলায় যারা অভয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন, তাদের সকলের এলিবাই যাচাই করে দেখেছি। তারা কেউ নয় বলেই মনে হয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আপনি কি জানেন বলুন? ব্যোমকেশ বলিল, আমি যে কিছু জানি তা আপনি জানলেন কি করে? রমাপতিবাবু পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া ব্যোমকেশের দিকে বাড়াইয়া দিলে। এই কাগজের টুকরোটা নিচের তলায় অভয়ের বসবার ঘরে টেবিলের ওপরে রাখা ছিল। গলা বাড়াইয়া দেখিলাম কাগজের ওপরে পেন্সিল দিয়া হিজিবিজি কাটা। তারপর আছে ব্যোমকেশ বক্সী, শিশুপাল। মনে পড়িয়া গেল, কাল রাত্রে অভয় ঘোষাল আমাদের সামনে বসিয়া হিজিবিজি কাটিতেছিল। রমাপতিবাবু বলিলেন, আপনার নাম দেখে মনে হলো আপনি হয়তো কিছু জানেন, তাই এলাম। ব্যোমকেশ বলিল, ঠিক, এবার আমি যা জানি শুনুন। ব্যোমকেশ কাল সকালে ডাক্তার রক্ষিতের আগমন হইতে সমস্ত ঘটনা রমাপতিবাবুকে বলিলেন। রমাপতিবাবু গাঢ় মনোযোগ দিয়া শুনিলেন। ব্যোমকেশ কাহিনী শেষ করিয়া দ্বিধাগ্রস্ত মুখে বলিলেন, সন্দেহজনক বটে, কিন্তু বিশুপালের কোনো মোটিভ পাচ্ছি না। তার উপর লোকটা পঙ্গু। আপনার কি মনে হয়? ব্যোমকেশ বলিল, আমি এখনো ঠিক বুঝতে পারছি না। কটার সময় মৃত্যু হয়েছে? পুলিশ সার্জেন্ট বলিলেন, রাত্রি 9টার পর এবং 12টার আগে। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, আমার মনে হয় বিশুপাল সত্যি পঙ্গু কিনা তা যাচাই করে দেখা উচিত। রমাপতিবাবু বলিলেন, তা বটে। আর কাউকে যখন পাওয়া যাচ্ছে না, তখন বিশুপালকেই নেড়ে চেড়ে দেখা যাক। আপনার ফোন আছে, আমাকে একবার ব্যবহার করতে দেবেন? ব্যোমকেশ বলিল, নিশ্চয়ই, আসুন। বলিয়া ব্যোমকেশ তাহাকে পাশের ঘরে লইয়া গেল। কিছুক্ষণ পরে রমাপতিবাবু ফিরিয়া আসিয়া বলিলেন, পুলিশ সার্জেন্টকে বিশুপালের বাড়িতে যেতে বললাম, আমিও যাচ্ছি, আপনারা আসবেন? ব্যোমকেশ বলিল, বেশ তো, চলুন না। আমরা 5 মিনিটের মধ্যে প্রস্তুত হইয়া রমাপতিবাবুর সঙ্গে বাহির হইলাম। বিশুপালের বাড়ির সামনে ঈষৎ চাঞ্চল্যের সৃষ্টি হইয়াছে। পুলিশ সার্জেন্ট বাড়ির দ্বারের কাছে পুলিশের ছাপমারা গাড়িতে বসিয়া আছেন। রাস্তায় ভিড় জমিয়াছে। ডাক্তার রক্ষীর দ্বারের কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়াইয়া আছেন। আমরা উপস্থিত হইলে সার্জেন্ট সুশীলবাবু গাড়ি হইতে নামিলেন। ডাক্তার রক্ষিত আমাদের দিকে আগাইয়া আসিয়া বলিলেন, ব্যোমকেশবাবু, কি হয়েছে? ব্যোমকেশ দুই পক্ষের পরিচয় করাইয়া দিল। রমাপতিবাবু ডাক্তার রক্ষিতকে বলিলেন, পুলিশের ডাক্তার বিশুপালকে পরীক্ষা করতে চান, আপনার আপত্তি আছে? ডাক্তার রক্ষিত ক্ষণেক অবাক হইয়া রহিলেন। তারপর বলিলেন, আপত্তি? বিন্দুমাত্র না।
কিন্তু কেন, কি হয়েছে? রমাপতিবাবু বলিলেন, অভয় ঘোষাল নামে এক ব্যক্তিকে কাল রাত্রে কেউ খুন করেছে। ডাক্তার রক্ষিত প্রতিধ্বনিত করিলেন, অভয় ঘোষালকে খুন করেছে? ও, বুঝেছি, আপনাদের সন্দেহ বিশুবাবু অভয় ঘোষালকে খুন করেছেন। তার মুখে একটা শুষ্ক হাসি দেখা গেল। অর্থাৎ বিশুবাবুর পক্ষাঘাত সত্যিকার পক্ষাঘাত নয়, ভান মাত্র। বেশ তো, আসুন পরীক্ষা করে দেখুন। আমরা সিঁড়ি দিয়া উপরে চলিলাম। দ্বিতলে সেরেস্তা বসিয়া আছে, ত্রিতলে সিঁড়ির মুখে গুর্খা বসিয়া আছে। তাহাকে আশ্বস্ত করিয়া ডাক্তার রক্ষিত বন্ধ দরজায় টোকা দিলেন। দরজা অল্প খুলিয়া বিশুপালের স্ত্রী ভয়ার্ত চোখে চাহিলেন। সমস্ত প্রক্রিয়াই কাল সন্ধ্যার মতো। বিশুপালের স্ত্রী পাশের ঘরে চলিয়া গেলেই আমরা 5 জন ঘরে প্রবেশ করিলাম। ডাক্তার রক্ষিত আলো জ্বালাইয়া দিলেন। বিছানায় বিশুপাল বালাপোষ জড়াইয়া শুইয়া আছেন। কলহশীর্ণ কণ্ঠে বলিয়া উঠিলেন, কি চাই ডাক্তার, এত লোক কেন? ডাক্তার রক্ষিত তাহার শয্যা পার্শ্বে নত হইয়া বলিলেন, পুলিশের পক্ষ থেকে ডাক্তার এসেছেন, আপনাকে পরীক্ষা করতে চান। বিশুপালের কণ্ঠস্বর আরো তীক্ষ্ণ হইয়া উঠিল। কেন? পুলিশের ডাক্তার আমাকে পরীক্ষা করতে চান কেন? ডাক্তার রক্ষিত ধীর স্বরে কহিলেন, অভয় ঘোষাল খুন হয়েছে, তাই। বিশুপালের ঊর্ধ্বাঙ্গ ধরপড় করিয়া উঠিল। বলিল, কে খুন হয়েছে? কি বললে তুমি ডাক্তার? ডাক্তার আবার বলিলেন, অভয় ঘোষাল খুন হয়েছে। বিশুপালের মুখে পরিত্রাণের আলো ক্ষণেক ফুটিয়া উঠিয়া আবার অন্ধকার হইয়া গেল। তিনি স্খলিত স্বরে বলিলেন, অভয় ঘোষাল খুন হয়েছে, কিন্তু আমি তো তাকে 30,000 টাকা ধার দিয়েছি, সুদে আসলে 33,000 হয়েছে, আমার টাকার কি হবে? ডাক্তার নীরস কণ্ঠে বলিলেন, টাকার কথা পরে ভাববেন, এখন এরা এসেছেন যাচাই করতে সত্যি সত্যি আপনার পক্ষাঘাত হয়েছে কিনা। বিশুপাল তীব্র চক্ষু ফিরাইয়া আমাদের পানে চাহিলেন। বলিলেন, তার মানে? রমাপতিবাবু খাটের ধারে আগাইয়া গেলেন। শান্তভাবে বলিলেন, দেখুন, আমাদের কোনো মতলব নেই, আমাদের ডাক্তার কেবল আপনাকে পরীক্ষা করে দেখতে চান। আপনার আপত্তি আছে কি? বিশুপাল বলিল, আপত্তি? কিসের আপত্তি? পুলিশের ডাক্তার আমার রোগ সারিয়ে দিতে পারবে? সুশীলবাবু বলিলেন, তা চেষ্টা করে দেখতে পারি। আরও অনেক কিছু সওয়াল জবাবের পর বিশুপাল রাজি হইলেন। সুশীলবাবু তাহার অঙ্গ হইতে বালাপোষ সরাইয়া পরীক্ষা আরম্ভ করিলেন। বিশুপালের পা দুটো পক্ষাঘাতে অবশ, ঊর্ধ্বাঙ্গ সচল আছে। সুশীলবাবু পায়ে ছুঁচ ফুটাইয়া দেখিলেন, কোনো সাড়া পাইলেন না। তারপর আরও অনেকভাবে পরীক্ষা করিলেন। নাড়ি দেখিলেন, রক্তচাপ পরীক্ষা করিলেন। ডাক্তার রক্ষিতকে নানা প্রকার প্রশ্ন করিলেন। শেষে দীর্ঘ শ্বাস ফেলিয়া বিশুপালের গায়ে বালাপোষ মুড়াইয়া দিলেন। তাহার পরীক্ষাকালে একসময় আমার দৃষ্টি অন্দরের দিকে সঞ্চালিত হইয়াছিল। দেখিলাম বিশুবাবুর স্ত্রী দরজায় একটু ফাঁক করিয়া নিষ্পলক চোখে স্বামীর দিকে চাহিয়া আছেন। তাহার উদ্বেগ যেন স্বাভাবিক উদ্বেগ নয়, একটা বিকৃত ভয়ার্ত উত্তেজনা। সুশীলবাবু কহিলেন, দেখা হয়েছে, চলুন যাওয়া যাক। আমরা দ্বারের দিকে ফিরিলাম। পিছন হইতে বিশুপালের গলা আসিল, কেমন দেখলেন, সারবে রোগ? সুশীলবাবু একটু অপ্রস্তুতভাবে বলিলেন, সারতে পারে, আপনার ডাক্তারবাবুই ভালো চিকিৎসা করছেন। আচ্ছা, নমস্কার। পুলিশের গাড়িতে বাসায় ফিরিবার পথে ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তাহলে গোটা রোগটা যথার্থ অভিনয় নয়? সুশীলবাবু বলিলেন, না, অভিনয় নয়। সেদিন সারা দুপুর ব্যোমকেশ উদ্ভ্রান্ত চক্ষে কড়িকাঠের দিকে চাইয়া তক্তপোষে পড়িয়া রহিল। অসংখ্য সিগারেট ধ্বংস করিল। অপরাহ্নে যখন চা আসিল তখনও সে উঠিল না। দেখিয়া আমি বলিলাম,
পুলিশ তো তোমাকে অভয় ঘোষালের খুনের তদন্ত করতে ডাকেনি, তবে তোমার এত ভাবনা কিসের? সে বলিল, ভাবনা নয় অজিত, বিবেকের দংশন। তারপর সে হঠাৎ উঠিয়া পাশের ঘরে চলিয়া গেল। শুনিলাম কাহাকে যেন ফোন করিতেছে। মিনিট কয়েক পরে যখন ফিরিল, দেখিলাম তাহার মুখ একটু প্রফুল্ল হইয়াছে। জিজ্ঞাসা করিলাম, কাকে ফোন করলে? উত্তরে ব্যোমকেশ বলল, ডাক্তার অসীম সেনকে। ডাক্তার অসীম সেনের সঙ্গে খুঁজি খুঁজি নারী ব্যাপারে আমাদের পরিচয় হয়েছিল। ব্যোমকেশ এক চুমুকে কাবস্ন চা গলধকরণ করিয়া বলিল, চলো বেরোনো যাক। প্রশ্ন করিলাম, কোথায়? ব্যোমকেশ উত্তরে বলিল, বিশুপালের বাড়ি। বিশুপালের বাড়িতে কেরানিরা দিনের কাজ শেষ করিয়া সিঁড়ি দিয়ে নামিতেছে। ডাক্তার রক্ষিত রোগী দেখিবার ঘরে টেবিলের ওপর পা তুলিয়া দিয়া সিগারেট টানিতেছিলেন। আমাদের দেখিয়া তরিতে পা নামাইলেন। ব্যোমকেশ বলিল, আপনার রোগী কেউ নেই দেখছি। আচ্ছা, একবার ওপরে চলুন, আপনার সামনে বিশুবাবুকে দুটো কথা বলবো। ডাক্তার প্রসন্ন নেত্রে ব্যোমকেশের পানে চাহিলেন, তারপর বাক নিষ্পত্তি না করিয়া আমাদের ওপরে লইয়া চলিলেন। গুর্খা অন্তর্হিত হইয়াছে। বিশুবাবুর ঘরের দ্বার খোলা। আমরা প্রবেশ করিলাম। আজ আর আলো জ্বালাইবার প্রয়োজন হইল না। খোলা জানালা দিয়া পর্যাপ্ত আলো আসিতেছে। বিশুপালের অপঘাত মৃত্যুভয় কাটিয়াছে। তিনি পিঠের নিচে কয়েকটা বালিশ দিয়া শয্যায় অর্ধশয়ন করিয়াছিলেন। আমাদের পদশব্দে চকিতে ঘাড় ফিরাইলেন। ব্যোমকেশ শয্যার পাশে গিয়া কিছুক্ষণ বিশুপালের মুখের পানে চাহিয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, খুব খেলা দেখালেন আপনি, তাই না? বিশুপালের চক্ষু দুটি পেঁচার চোখের মতো ব্যোমকেশের পানে চাহিয়া রহিল। ব্যোমকেশ দাঁতে দাঁত চাপিয়া বলিল, ডাক্তারকে দলে টেনেছিলেন, তার কারণ ডাক্তার না হলে আপনার কার্যসিদ্ধি হতো না। কিন্তু আমাকে দলে টানলেন কেন? আমি আপনার পক্ষে সাক্ষী দেব এই জন্য? ডাক্তার এতক্ষণ আমাদের পেছনে ছিলেন, এখন লাফাইয়া সামনে আসিলেন। উগ্রকণ্ঠে বলিলেন, এসব কি বলছেন আপনি? আমার নামে কি বদনাম দিচ্ছেন? খোঁচা খাওয়া বাঘের মতো ব্যোমকেশ তাহার দিকে ফিরিল। ফিরিয়া বলিল, ডাক্তার, প্রোকের নামে কোনো ওষুধের নাম শুনেছেন? ডাক্তার ফুটো বেলুনের মতো চুপসাইয়া গেলেন। ব্যোমকেশ আরো কিছুক্ষণ তাহার পানে আরক্ত নেত্রে চাহিয়া থাকিয়া বিশুপালের দিকে ফিরিল। পকেট হইতে 100 টাকার নোট বাহির করিয়া বিছানার উপর ফেলিয়া দিয়া বলিল, এই নিন আপনার 100 টাকা। আমি আপনাদের দুজনকে ফাঁসি কাঠে তুলতে পারি, এ কথা ভুলে যাবেন না। আপনাকে 2-3 দিন হাজতে রাখলে পক্ষাঘাতের প্রকৃত স্বরূপ বেরিয়ে পড়বে। বিশুপাল প্রায় কাঁদিয়া উঠিলেন। ব্যোমকেশবাবু, দয়া করুন। আমি যা করেছি প্রাণের দায়ে করেছি, নিজের প্রাণ বাঁচাবার জন্য করেছি। ব্যোমকেশ বলিল, একটা শর্তে দয়া করতে পারি আপনাকে। আপনাকে 1 লক্ষ টাকা প্রতিরক্ষা তহবিলে দান করতে হবে। রাজি আছেন? বিশুপাল শীর্ণ কণ্ঠে বলিলেন, 1 লক্ষ টাকা? ব্যোমকেশ বলিল, হ্যাঁ, 1 লক্ষ টাকা, 1 পয়সা কম নয়। কাল সকালে আপনি রিজার্ভ ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দিয়ে আমার কাছে রসিদ পাঠিয়ে দেবেন। আর যদি টাকা না দেন... বিশুপাল বলিল, আচ্ছা আচ্ছা, দেব, 1 লক্ষ টাকাই দেব। ব্যোমকেশ বলিল, মনে থাকে যেন, কাল 12টা পর্যন্ত আমি রিজার্ভ ব্যাংকের রসিদ দেখার জন্য অপেক্ষা করব। চলো অজিত। বাড়িতে ফিরিয়া আর 1 দফা চা পান করিতে করিতে ভাবিতেছিলাম, প্রতিরক্ষা তহবিলে 1 লাখ টাকা চাঁদা খুবই আনন্দের কথা, কিন্তু ব্যোমকেশ 2টা খুনিকে হাতে পাইয়া ছাড়িয়া দিল কেন? ব্যোমকেশ বোধ হয় আমার মুখ দেখিয়া মনের কথা বুঝিতে পারিয়াছিল। বলিল, বিশুপালকে ছেড়ে না দিয়ে উপায় ছিল না। মোকদ্দমা কোর্টে উঠলেও সে ছাড়া পেয়ে যেত। হত্যার মোটিভ কেউ বিশ্বাস করত না। বলিলাম, কিন্তু মোটিভটা তো খাঁটি। ব্যোমকেশ বলিল, বিশুপালের দিক থেকে খাঁটি। সে সত্যিই নিজের প্রাণ বাঁচানোর জন্য অভয় ঘোষালকে খুন করেছিল, কিন্তু জুরি বিশ্বাস করত না, হেসে উড়িয়ে দিত। বলিলাম, আচ্ছা একটা কথা বলো,
আত্মরক্ষার জন্য নরহত্যা করলে কোনো দোষ নেই, আইনে এ কথা বলে। কেমন? তাহলে বিশুপাল অভয় ঘোষালকে খুন করে কি দোষ করেছে? ব্যোমকেশ বলিল, আত্মরক্ষার জন্য নরহত্যার অধিকার মানুষের আছে, কিন্তু 3 মাস ধরে ষড়যন্ত্র করে নরহত্যা করলে তা আইন স্বীকার করবে না। বিশুপাল তা জানতো বলেই এত সাবধানে আটঘাট বেঁধে কাজে নেমেছিল। বলিলাম, ব্যাপার বুঝলাম, তবু তুমি সব কথা পরিষ্কার করে বলো। ব্যোমকেশ তখন বলিতে আরম্ভ করিল, অভয় ঘোষালকে কাল আমরা দেখেছিলাম, মুখে হাসি লেগে আছে, কিন্তু চোখে জল্লাদের নিষ্ঠুরতা। লোকটা সত্যিকার খুনি। ওর সম্বন্ধে আমরা যা শুনেছি তা একবর্ণ মিথ্যে নয়। বিশুপাল মিষ্টি কথায় ভুলে অভয় ঘোষালকে 30,000 টাকা ধার দিয়েছিল। তারপর যখন ধার শোধ করবার পালা এলো, তখন আর অভয় ঘোষালের দেখা নেই। কে কার টাকা ধারে? বিশুপাল তখনও অভয় ঘোষালকে পুরোপুরি চিনত না। সে একদিন তার বাড়িতে গিয়ে তার 14 পুরুষান্ত করল। অভয় ঘোষাল একটা কথাও বলল না, কেবল তার পানে চেয়ে রইল। সেই চাউনি দেখেই বিশুপাল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল অভয় ঘোষাল কি ধাতুর লোক। সে আগেও খুন করেছে, এবার তাকে খুন করবে। বিশুপালও কম নয়। সে যখন পাকাপাকি বুঝল যে অভয় ঘোষাল তাকে খুন না করে ছাড়বে না, তখন সে ঠিক করলো অভয় ঘোষালকে সে আগে খুন করবে। তার টাকা মারা যাবার ভয় নেই, কারণ অভয় ঘোষালের একটা বাড়ি আছে, সেটা ক্রোক করেই টাকা আদায় করা যাবে। খুন করার ব্যাপারে বিশুপালের একটা সুবিধা ছিল। সে জানতো যে অভয় ঘোষাল তাকে খুন করতে চায়, কিন্তু বিশুপাল যে অভয় ঘোষালকে খুন করতে চায় এ কথা অভয় ঘোষাল জানতো না। তাই সে সাবধানও হয়নি। বিশুপালের বাড়ি থেকে বেরোনো বন্ধ হলো। সিঁড়ির মুখে গুর্খা মোতায়েন হলো। তারপর বিশুপাল প্ল্যান ঠিক করতে বসলো। নিচের তলার ভাড়াটে ডাক্তার সুরেশ রক্ষিত। বেশ বোঝা যায় তার প্র্যাকটিস নেই। সে বাড়ি ভাড়া দিতে পারে না, তাই বিশুপালের খাতক হয়ে দাঁড়িয়েছে। বিশুপাল তাকে ডেকে নিজের প্ল্যানটা বলল। ডাক্তারের গলায় ফাঁস, সে রাজি হয়ে গেল। বিশুপাল নতুন আসবাব কিনে ডাক্তারের ডিসপেন্সারি সাজিয়ে দিল, যাতে মনে হয় ডাক্তার হেজিপেজি ডাক্তার নয়, তার বেশ পসার আছে। তারপর বিশুপালের পক্ষাঘাত হলো। আজকাল ডাক্তারি শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে। আগে অপারেশনের জন্য রুগীকে অজ্ঞান করতে হলে ক্লোরোফর্ম দিতে হতো, এখন তার দরকার হয় না। প্রোকেন জাতীয় একরকম ওষুধ বেরিয়েছে। মেরুদণ্ডের স্থান বিশেষে ইঞ্জেকশন দিলে শরীরের স্থান বিশেষ অসাড় হয়ে যায়। তখন শরীরের সেই অংশ স্বচ্ছন্দে অপারেশন করা যায়, রোগী ব্যথা অনুভব করে না। ডাক্তার রক্ষিত তাই করল। বিশুপালের পা দুটো অসাড় হয়ে গেল। তখন একজন নামকরা বড় ডাক্তারকে ডাকা হলো। তিনি দেখলেন পক্ষাঘাত, সেই রকম ব্যবস্থাও করে গেলেন। প্রোকেন জাতীয় ওষুধের ফল 5-6 ঘন্টা থাকে, তারপর আর থাকে না। কিন্তু সে খবর বাইরের লোকে জানে না, কেবল বিশুপালের স্ত্রী আর ডাক্তার জানে। কেরানিরা দোতলায় আসে, তারা জানতে পারে মালিকের পক্ষাঘাত হয়েছে। সেরেস্তাদার ঘরে ঢুকতে পায় না। দোরের কাছ থেকে দেখে যায় মালিক বিছানায় পড়ে আছে। কারুর অবিশ্বাস হয় না, অবিশ্বাসের কোনো কারণও নেই। কিন্তু বিশুপাল ঝানু লোক, সে কাঁচা কাজ করবে না। নিরপেক্ষ নির্লিপ্ত সাক্ষী চাই, এমন সাক্ষী চাই যাদের কথা কেউ অবিশ্বাস করবে না। কাল সকালে সে ডাক্তারকে দিয়ে আমাকে ডেকে পাঠালো। আমি যেতে রাজি হলাম। ডাক্তার ফিরে গিয়ে এই বেলা 1টা আন্দাজ বিশুপালের শিরদাঁড়ায় প্রোকেন ইঞ্জেকশন দিল। আমরা 5টার সময় গিয়ে দেখলাম বিশুপাল শয্যাশায়ী, উত্থান শক্তি রহিত। সে তার দুঃখের কথা আমাকে শোনালো। তারপর 100 টাকা দক্ষিণা দিয়ে বিদায় করল। তার মতলব ঠিক করা ছিল, কাল রাত্রেই অভয়কে খুন করবে। আমি অভয়ের ঠিকানা নিয়েছি, সে খবর ডাক্তার বিশুপালকে জানালো। বিশুপালের ভাবনা হলো, আমরা যদি বেশি রাত পর্যন্ত অভয় ঘোষালের বাড়িতে থাকি
তাহলে তার প্ল্যান ভেস্তে যাবে। সে ডাক্তারকে পাঠালো আমাদের ওপর নজর রাখতে। ডাক্তার ট্যাক্সিতে অভয় ঘোষালের বাড়ির সামনে এসে অপেক্ষা করতে লাগলো। তারপর আমরা যখন অভয় ঘোষালের বাড়ি থেকে বেরোলাম, সন্ধে 7টা নাগাদ বিশুপালের শরীরের জড়ত্ব কেটে গেল। সে চাঙ্গা হয়ে উঠল। রাত্রি 8টার সময় একটা গুর্খা চলে যায়। দ্বিতীয় গুর্খা আসে 10টার সময়। বিশুপাল আন্দাজ 9টার সময় বাড়ি থেকে বেরোলো। বোধ হয় র্যাপার মুড়ি দিয়ে বেরিয়েছিল। হাতে ছিল গুণছুঁচের মতো একটা অস্ত্র। গত 3 মাসে সে অভয় ঘোষালের চালচলন সম্বন্ধে খোঁজখবর নিয়ে রেখেছিল। বাড়িতে একটা ঝি ছাড়া আর কেউ থাকে না। অভয় ঘোষাল 9টার সময় খাওয়া দাওয়া সেরে শুতে যায়। সদর দরজা ভেজানো থাকে। চাকরানি বোধহয় 10টার পর রান্নাঘরে কাজকর্ম সেরে সদর দরজা বন্ধ করে। সুতরাং বিশুপালের কোনোই অসুবিধা হলো না। অভয় ঘোষালকে খুন করে সে 10টার আগেই নিজের বাড়িতে ফিরে এলো। কেউ জানতে পারল না। যদি কেউ তাকে দেখে ফেলতো তাহলেও বিশুপালের অ্যালিবাই ভাঙা শক্ত হতো। যে লোক 3 মাস পক্ষাঘাতে শয্যাশায়ী, সে খুন করতে যাবে কি করে? খুন করার মোটিভ কোথায়? আজ ভোরবেলা বিশুপাল আর একটা ইঞ্জেকশন নিল। সাবধানের মান নেই। তারপর পুলিশ ডাক্তারকে নিয়ে আমরা গেলাম। পুলিশ ডাক্তার পরীক্ষা করে দেখলো পক্ষাঘাতী বটে। আমার মনটা গোড়া থেকেই খুঁতখুত করছিল। একটা সুদখোর মহাজন কেবল আমাকে তার দুঃখের কাহিনী শোনাবার জন্য 100 টাকা খরচ করবে? ওইখানে বিশুপাল একটু ভুল করে ফেলেছিল। তারপর আজ সকালে যখন কাগজে অভয় ঘোষালের মৃত্যু সংবাদ পেলাম, তখন আর সন্দেহ রইল না যে বিশুপালই অভয় ঘোষালের মৃত্যু ঘটিয়েছে। কিন্তু কি করে? 3 জন লোক আছে, বিশুপাল নিজে, তার স্ত্রী এবং ডাক্তার রক্ষিত। ডাক্তার রক্ষিত খুবই প্যাচে পড়েছে। সে বিশুপালকে পরোক্ষভাবে সাহায্য করতে পারে, কিন্তু নিজের হাতে খুন করবে কি? বিশ্বাস হয় না। বিশুপালের স্ত্রী মেয়ে মানুষ। স্বামীকে বাঁচাবার জন্য সে অভয় ঘোষালকে হাতের কাছে পেলে বিষ খাওয়াতেও পারে, কিন্তু অত দূরে গিয়ে ছুরি চালানো তার পক্ষে সম্ভব না। ছুরি মেয়ে মানুষের অস্ত্র নয়। বাকি রইল বিশুপাল, কিন্তু সে তো পক্ষাঘাতে পঙ্গু। গুর্খা দুটোকে গোড়াতেই বাদ দিয়ে দিয়েছি। প্রাণী হত্যায় তাদের অরুচি নেই। তারা কুকরি চালাতেও জানে, কিন্তু বিশুপাল নিজের গুর্খা দারোয়ানকে দিয়ে খুন করাবে এত কাঁচা ছেলে সে নয়। গুর্খাদের মাথায় প্যাঁচালো বুদ্ধি নেই। তারা সরল এবং গোয়ার। ধরা পড়লেই সব সত্যি কথা বলে ফেলবে। জিজ্ঞাসা করিলাম, তবে? ব্যোমকেশ বলিল, হঠাৎ আসল কাছসাজিটা আমার চোখের সামনে ভেসে উঠল। ডাক্তারি শাস্ত্রে জ্ঞান থাকলে অনেক আগেই বুঝতে পারতাম, বিশুপালের পক্ষাঘাত সত্যিকারের পক্ষাঘাত নয়, পক্ষাঘাতের অস্থায়ী বিকল্প ডাক্তারি প্রক্রিয়ার দ্বারা তৈরি করা হয়েছে। ডাক্তার অসীম সেনকে ফোন করলাম। তিনি প্রবীণ ডাক্তার, এক কথায় বুঝিয়ে দিলেন। আমার দুঃখ এই যে বিশুপালের সঙ্গে সঙ্গে ডাক্তার রক্ষিত ছাড়া পেয়ে গেল। ডাক্তার হয়ে সে যে কাজ করেছে তার ক্ষমা নেই। যাই হোক, প্রতিরক্ষা তহবিলে 1 লাখ টাকাই বা মন্দ কি। সমাপ্ত। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে আর একটা অনুরোধ করতে চাই, গল্পটা আপনাদের ভালো লেগে থাকুক, খারাপ লেগে থাকুক, যাই লেগে থাকুক, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।